তো দেখ, আজকে আমরা যে টপিকটা পড়বো চ্যাপ্টার নাম্বার 4, সেটা হচ্ছে বাউয়ান্সি অ্যান্ড ফ্লোটেশন। বাউয়ান্সি অ্যান্ড ফ্লোটেশনের বেসিক কনসেপ্ট যেটা হচ্ছে যে কোনো একটা জিনিস কতটা হচ্ছে জলের মধ্যে ভেসে থাকতে পারে এবং জিনিসটা জলের মধ্যে ভেসে কিভাবে থাকে, সেই কনসেপ্টটাই হচ্ছে আমরা বাউয়ান্সির কনসেপ্ট থেকে আমরা বুঝবো। ঠিক আছে, বাউয়ান্সির অ্যাকচুয়াল মিনিংটা কি? বাউয়ান্সি মানে হচ্ছে, ধর কোনো একটা ফ্লুইড বডি আছে, সাপোজ ধর আমার এটা একটা ফ্লুইড সিস্টেম আছে। ঠিক আছে, এটা একটা ফ্লুইড সিস্টেম আছে। ঠিক আছে, তো এই ফ্লুইড সিস্টেমের মধ্যে, এই ফ্লুইড সিস্টেমটার মধ্যে আমি কোনো একটা অবজেক্টকে রাখলাম। তো এই অবজেক্টটা রাখার পর এই ফ্লুইডটার মধ্যে এই অবজেক্টটা যতটা জল ডিসপ্লেস করবে, এই অবজেক্টটা যতটা জায়গা জুড়ে আছে সেই একই পরিমাণ তো জল ডিসপ্লেস করবে। ঠিক আছে, তো যতটা জল ডিসপ্লেস করবে, সাপোজ ধর এই ও তো যে ডুবে আছে তার ঠিক সেম ভলিউম হচ্ছে তোর, মানে কি আমি জিনিসটা বলতে চাইছি যে জলের মধ্যে এই পোর্শনই ও ভেসে আছে। এই পোর্শনের মধ্যে ভেসে থাকার মানেটা কি? মানে হচ্ছে এই পুরো যে ভলিউমটা আছে এই অবজেক্টটার, সেই অবজেক্টটার সেম ভলিউম ওয়াটার হচ্ছে ও ডিসপ্লেস করছে। এবং এই যে ওয়াটারটা ডিসপ্লেস করলো, এই ওয়াটারটা যে ওয়েটটা, সেই ওয়েটটা হচ্ছে তোর এই অবজেক্টটার ওপর আপওয়ার্ড থ্রাস্ট দেবে, যার জন্য জিনিসটা হচ্ছে এখানে ভেসে থাকবে। কোনো অবজেক্ট যদি এই মিডিয়ামটার মধ্যে ধর এরকমভাবে ভেসে আছে, মিডিয়ামটার মধ্যে সাপোজ ধর আমার এইভাবে ভেসে আছে, তার মানে কি এই যে অবজেক্টটা এর যে টোটাল ওয়েটটা সেটা হচ্ছে এইদিকে ডাউনওয়ার্ড ক্রিয়েট করছে, কিন্তু এই যে ফ্লুইডের যতটা পোর্শন ডিসপ্লেস করলো, কতটা পোর্শন ডিসপ্লেস করলো, এতটা পোর্শন ডিসপ্লেস করলো, তাই তো? এই যে ফ্লুইডটার যেটা ওয়েট, এই টোটাল অবজেক্টটার যে ওয়েট, এই সমান এই ফ্লুইড যেটা ডিসপ্লেস করলো তার ওয়েট সেম। ঠিক আছে, ফলে এ যতটুকুন ডিসপ্লেস করলো তার ওয়েট, এই ওয়েটটা সেম, মানে এই ফ্লুইড এই অবজেক্ট হচ্ছে এই হাইট পর্যন্তই সে ডুবে থাকবে। যদি এই অবজেক্টটার ওয়েটটা এই ডিসপ্লেস ওয়েটের থেকে যদি বেশি হতো তাহলে সেটা ডুবে যেত, যদি এটা কম হয় তাহলে সেটা ভেসে থাকে। আমাদের বড় বড় যে নৌকাগুলো যে ভাসায়, জাহাজগুলো যে ভাসায় সমুদ্রের মধ্যে, তার পুরো কনসেপ্টটাই ঠিক এরকম। ঠিক আছে, সেই জন্য দেখবি কোনো যদি জাহাজকে তোর যদি আমরা নদীতে যদি ডোবাই। বাউন্স মানে কি সেটা ক্ষমতা তো স্যার? হ্যাঁ, প্লবতা, যে প্লবতা বলটা। ঠিক আছে, আমার এক কথায় যদি আমি বলি জিনিসটাকে, বেসিক কনসেপ্টে যদি বলি, যে কোনো একটা অবজেক্ট, একটা আলাদা কালিতে লিখি, কোনো একটা অবজেক্ট, সাপোজ ধর এই একটা অবজেক্ট, সে যদি জলের মধ্যে নিমজ্জিত করা হয় তাহলে সে যতটুকুনি জল অপসারিত করবে, সেই অপসারিত জলের ওজনটা এই বস্তুটার ওজনের সমান হবে। ঠিক আছে, ধর এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার ওয়েট ধর সাপোজ টোটাল ওয়েটটা ডাব্লু। ঠিক আছে, এবার এ কতটা জল ওয়েট ডিসপ্লেস করেছে, এইটুকুনি পোর্শন হচ্ছে ওয়াটার ডিসপ্লেস করেছে, তাই তো? তার মানে কি এইটুকুনি যে ওয়াটারটা আছে এর যে ওয়েট, সমান ওয়েট, তার মানে কি এইটা ধর আমার, এইটা ধর ডাব্লু 1, এটা হচ্ছে ডাব্লু 2, তাহলে এক্ষেত্রে হচ্ছে ডাব্লু 1 ইজ ইকুয়াল টু ডাব্লু 2। এর এই ভলিউমটার ওয়েট আর এর টোটাল ভলিউমটার ওয়েট হচ্ছে সমান। যদি এই যে টোটাল অবজেক্টটা আছে এর ওয়েটটা যদি এই ভলিউম ওয়েটের থেকে যদি বেশি হয়ে যায়, তখন অবজেক্টটা কী হবে, নিচের দিকে ডুবতে শুরু করবে। ঠিক আছে, যদি কম হয় এর ওয়েটটা এই ভলিউমের থেকে যদি কম হয়, তাহলে জিনিসটা উপর দিকে ভাসতে শুরু করবে। এইভাবেই হচ্ছে তোর অবজেক্ট ডুবে ভাসে, এইভাবে করে সে নিজেকে হচ্ছে ব্যালেন্স করে। ঠিক আছে, কোনো হচ্ছে তোর সমুদ্রের মধ্যে যখন কোনো নৌকা বা বড় বড় জাহাজগুলো কিভাবে ভাসে, বড় বড় জাহাজগুলো দেখবি তাদের সারফেস এরিয়াটা অনেকটা বড় করা হয়। ঠিক আছে, সারফেস এরিয়াটা অনেক বড় করার সুবিধাটা কি না, এর যা ওয়েট, এ টোটাল যে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করবে, সেই টোটাল ভলিউম অফ ওয়াটারটা এর উপর একটা আপওয়ার্ড থ্রাস্ট দেবে। ঠিক আছে, এবার সমুদ্রের জলের ঘনত্ব হচ্ছে তুলনামূলকভাবে বেশি, সেই জন্য জাহাজ কী করে ইজিলি ভেসে থাকে। এই জাহাজটাকে যদি তুই নদীর মধ্যে নিয়ে যাস, দেখবি নদীর জলে কিন্তু ওই সেম জাহাজ কিন্তু
অনেকটা ডুবে যায়। কেন কি সমুদ্রের জলের হচ্ছে নদীর জলের ঘনত্বটা অনেক কম হয়। এই বেসিক কনসেপ্টটা বোঝাতে পেরেছি যে বাওয়ান্সি বা প্লবতা জিনিসটা কনসেপ্টটা কি। বাওয়ান্সি মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা জলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে ওই অবজেক্টটা যে পরিমাণ জল হচ্ছে, যে ভলিউম ওয়াটার হচ্ছে সে ডিসপ্লেস করবে, সেই ভলিউম অফ ওয়াটারের ওয়েটটা ওই অবজেক্টটার ওয়েটের সাথে সমান হবে। ঠিক আছে, বাওয়ান্সির বেসিক কনসেপ্ট এটা। ঠিক আছে, তো এখানে বাওয়ান্সির আমরা ডেফিনেশনটা লিখে নেব। বাউন্সির ডেফিনেশনটা লিখতে শুরু কর। লেখ when a body is immersed in a fluid, comma দিয়ে an upward force is exerted by the fluid on the body this upward force is equal to the weight of the fluid displaced by the body and is called the force of buoyancy, or simply buoyancy. ক্লিয়ার? বাউন্সির কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে? রিপ্লাই দে। ইয়েস স্যার। বেশ, ঠিক আছে। এবার এই যে ফোর্সের ক্ষেত্রে আমরা যে অবজেক্টটা করি, যখন কোনো একটা ফোর্স হচ্ছে তোর নিমজ্জিত হয়, তো তার ওয়েটটা আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সেটাকে ডিনোট করি, সেটাকে আমরা কি বলি? সেন্টার অফ ফোর্স, তাই তো? যে ওই অবজেক্টটার হচ্ছে টোটাল ফোর্সটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে হচ্ছে আমাদের অ্যাক্ট হয়, যেটা হচ্ছে আমাদের সেন্টার অফ ফোর্স, যেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে অ্যাক্ট করে, তাই তো? এবার আমার এই বাওয়ান্সি মানে হচ্ছে এই যে ভলিউম অফ ওয়াটারটা ডিসপ্লেস করলাম না, এই ভলিউম অফ ওয়াটারটার সেন্টার অফ ফোর্সটা কোথায়? যত বড় হবে তাদের সেন্টার অফ ফোর্সটা ঠিক মাঝখানে চলে আসবে, তত তার হচ্ছে তোর হাইট এর উপর ডিপেন্ড করবে। তো এর সেন্টার অফ বাওয়ান্সি হচ্ছে ডিপেন্ড করবে টোটাল কতটা ভলিউম অফ ওয়াটার হচ্ছে আমি ডিসপ্লেস করেছি, কীরকম টাইপের ফ্লুইড সিস্টেমে সে ডিসপ্লেস করেছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে আগে সেন্টার অফ বাওয়ান্সির ডেফিনেশনটা লিখে নিই, তারপর জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখানটা লেখ সেন্টার অফ বাওয়ান্সি। আমিলা এগুলো আগে পড়েছিস? অয়ন, স্যার নোট পাঠিয়ে দিয়েছিল কলেজ থেকে। পড়েছিলিস কি? কনসেপ্ট বুঝেছিলিস আগে? না না। বেশ, তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পয়েন্ট through which the force
the force of buoyancy, the force of buoyancy is supposed to act ঠিক আছে? হলো? এইখানটা আর একটা পয়েন্ট লিখে রাখবো যে দ্য সেন্টার অফ বাউয়ান্সি, এই কোশ্চেনটা অনেক সময় দেয়, দ্য সেন্টার অফ বাউয়ান্সি, the center of buoyancy will be the center of gravity of the fluid displaced. ঠিক আছে? সেন্টার অফ প্রেসারের ক্ষেত্রে যেমন সিজি থেকে যে ফোর্সটা আসছে যে পয়েন্ট থেকে, সেটা হচ্ছে সেন্টার অফ প্রেসারের ডেফিনিশন দেখেছিলাম। সেন্টার অফ বাউন্সির ক্ষেত্রেও সেম জিনিস অ্যাক্ট করছে। ঠিক আছে? তার মানে আমার কোনো একটা অবজেক্টের ওপর, সাপোজ ধর আমরা বেসিক এই ডেফিনেশন থেকে একটা জিনিস বুঝলাম যে কোনো একটা অবজেক্ট যদি কোনো একটা জলের মধ্যে হচ্ছে এইভাবে নিমজ্জিত থাকে, কোনো জলের মধ্যে যদি এইভাবে নিমজ্জিত থাকে, সাপোজ ধর এই জলের মধ্যে নিমজ্জিত আছে, তাহলে এর যে ফোর্স ধর এটা টোটাল ওয়েটটা হচ্ছে এইখানে অ্যাক্ট করছে। ঠিক আছে? সাপোজ ধর এইটা হচ্ছে ডাব্লু অ্যাক্ট করছে, তাহলে এর যে সেন্টার অফ বাউয়ান্সিটাও ঠিক ভার্টিক্যালি এর সাথে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এফ বি, এটা হচ্ছে আমাদের ডাব্লু, তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ বাউন্সি। সেন্টার অফ বাউন্সিটা কেন এই পয়েন্ট হলো বুঝতে পারলি, যে টোটাল এই যে ভলিউমটা ডিসপ্লেস করছে তার ঠিক মিডল পয়েন্টেই থাকবে, আর এর যে টোটাল ভলিউমটা আছে তার ঠিক মিডলটা। এটা আমি একটু ডিস্টেন্সে দেখিয়েছি বোঝানোর জন্য, কিন্তু কনসেপ্টটা ঠিক এরকমই। ঠিক আছে? এবার এইখান থেকে একটা অঙ্ক দেখা যাক যে কীরকম টাইপের অঙ্ক। স্যার দুটো কি একই পয়েন্টে থাকতে পারে? না, দুটো হচ্ছে যখনই একের সাথে হচ্ছে যখনই ডিসপ্লেসড হয়ে যাবে, সেই জিনিসটা আমরা আসবো। যখনই ধর সাপোজ এই দুটো জিনিস সরে যাবে, ঠিক আছে, ধর আমার এই অবজেক্টটা আছে, ঠিক আছে, সব সময় কোনো জিনিসকে স্টেবল থাকতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ বাউয়ান্সিকে এক লাইনে থাকতে হবে। যদি এটা ডিসপ্লেস হয়ে যায়, ধর সেন্টার অফ গ্র্যাভিটি আছে এইখানে, সেন্টার অফ বাউয়ান্সি এইখানে আছে, তাহলে সেন্টার অফ বাউয়ান্সি কাজ করবে এই দিক থেকে, সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করবে এই দিক থেকে, পুরো জিনিসটাকে রোটেট করিয়ে দেবে। সেই জিনিসটাই কনসেপ্টটা হয় যে ধর কোনো একটা নৌকাতে, উল্টে যাবে তো। হ্যাঁ ধর কোনো একটা নৌকাতে তোরা চেপে আছিস, ঠিক আছে, এই ধর তোর একটা নৌকা আছে, সাপোজ ধর একটা ভালো করে নৌকার ছবি আঁকি, ধর তুই একটা নৌকাতে চেপে আছিস, ধর তন্ময় এই নৌকাটায় চেপে আছে, ঠিক আছে, তো এইখানটা ধর এইটা জল আছে, ঠিক আছে, তো সেন্টার অফ বাউয়ান্সি ধর এইখানটায় কাজ করছে, এই পয়েন্টটা একদম মিডল পয়েন্টে কাজ করছে, আর ধর তন্ময় হচ্ছে এটা ধর তন্ময়, ঠিক আছে, ও মিডিলে আছে, তাহলে টোটাল ওয়েটটাও এই দিক থেকে পুরো ভার্টিক্যালি কাজ করছে। এখন হঠাৎ করে তন্ময়ের ইচ্ছা গেল আমি একটু সাইডে মাছ দেখব, ঠিক আছে, তো সে মাছ দেখতে সে সাইডে চলে গেল, ঠিক আছে, ধর সে এইখানে চলে এলো, ঠিক আছে, তাহলে এই যে অবজেক্টটা তার টোটাল ওয়েটটা এই দিকে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে, এবার এদিকে যখনই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এর তো ভলিউম ডিসপ্লেস এতটা ছিল, তার এর সেন্টার অফ বাউন্সি এইখানে ছিল, তার মানে কি যখনই এই দিকে চলে আসবি নৌকাটা দেখবি এই দিকে হেলে যাবে, তাই তো, নৌকাটা এই দিকে এরকমভাবে হেলে যাবে, সেই জন্যেই নৌকা এরকমভাবে আন্দোলন করে। যখন হচ্ছে ঢেউ খেলে নদীর মধ্যে দিয়ে যখন যায়, নদী এরকম দোলে কেন, ঢেউ খেলে কেন, যখন হচ্ছে এই নিচেরটার উপর চাপ দেয় তখন এর বাউয়ান্সি যে ফোর্সটা, পয়েন্ট অফ ফোর্সটা, সেটা হচ্ছে বিভিন্ন দিকে সরতে থাকে, সেই জন্যই যখন ঢেউ খেলে তখন দেখবি নদী আমাদের নৌকাগুলো দুলতে থাকে। স্থির জলে দেখবি নৌকা স্থির থাকবে, কিন্তু স্থির জলে যদি তুই এপাশ ওপাশ করিস তখনও নৌকা দুলতে থাকে। কেন?
তোর যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে আর জল যে উপর দিকে যে ফোর্সটা দিচ্ছে, এদের পয়েন্ট অফ ফোর্সটা যদি একই লাইনে না থাকে, যদি সরে যায়, তাহলেই কিন্তু নৌকা তুলতে শুরু করবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? কিরে, সবাই ক্লিয়ার হয়েছে? উৎপল, সূর্য, শুনতে পাচ্ছিস সবাই? বিক্রম, তো রিপ্লাইতে তোরা কোন থেকে চেয়েছি যাচ্ছি। ফাইন্ড দ্য ভলিউম, কোশ্চেন কীরকম টাইপের আসে আমি একটা এক্সাম্পল দিই। এইখান থেকে কীরকম কোশ্চেন দেবে দেখ। ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার, ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার displaced and positions of center of buoyancy for a wooden block of width 2.5 meter and of depth দিয়ে দিয়েছে 1.5 মিটার, কমা দিয়ে when it floats horizontally in water, তারপর বলে দিয়েছে the density of wooden brick is 650 kg per meter cube and its length 6 মিটার। ঠিক আছে, তো দেখা যাক এই অঙ্কটা কিভাবে আমরা করব। ঠিক আছে, প্রথমে দেখি কি বলেছে। ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড অ্যান্ড পজিশন অফ সেন্টার অফ বাউয়ান্সি ফর এ উডেন ব্লক অফ উইথ বলে দিয়েছে 2.5 মিটার, ডেপথ বলে দিয়েছে 1.5 মিটার, when it's float horizontally in water. The density of wooden ব্রিকের ডেন্সিটি বলে দিয়েছে দেখ 0.6 কেজি পার মিটার কিউব, আর লেন্থ বলে দিয়েছে এত। তার মানে একটা উডেন ব্লক আমার এখানে দিয়েছে, ধর আমার এটা হচ্ছে একটা উডেন ব্লক, এইদিকে লেন্থটা আছে। ঠিক আছে, এইদিকে লেন্থটা আছে। ঠিক আছে, আমি আর এই ডিটেলসটা ওই দিকটা দেখাচ্ছি না, জাস্ট শুধু আমাদের মেইন জায়গাটা দরকার সেখানটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা ক্রস সেকশনটা দেখছি। ঠিক আছে, লেন্থটা আমরা এখানে আর টুকছি না, তাহলে 3D ডায়াগ্রাম হলে তোরা বুঝতে অসুবিধা হবে তোদের। উডেন ব্লকটা ঠিক এরকম আছে। ঠিক আছে, তো এই উডেন ব্লকটার ক্ষেত্রে কী বলেছে, উইথ কত বলেছে, উইথ আমার বলে দিয়েছে দেখ 2.5 মিটার, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এর ডেপথ কত বলেছে দেখ 1.5 মিটার। ঠিক আছে, তাহলে উইথ বলে দিয়েছে 2.5 মিটার, ডেপথ বলে দিয়েছে 1.5 মিটার, আর লেন্থ কত বলেছে, রে সবাই রিপ্লাইটা দে। Sir, 0.975. 0.975। 5. কোথাও কি ক্যালকুলেশনে ভুল করলি? দেখছি।
আমারও মনে হচ্ছে। আচ্ছা ঠিকই আছে তো স্যার, 0.975। ভালো করে দেখ, মনে হয় কোথায় ক্যালকুলেশনে ভুল করেছিস। সেভেন ওয়ান ফাইভ জিরো না স্যার ঠিক আছে। 1434471 ঠিক আছে 975। 1434471 ডিভাইডেড অ্যান্সার। হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে। ঠিক আছে, তার মানে কি আমার এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে যদি আমার সেন্টার অফ বাউন্সির যে অবজেক্টটা বলেছিলাম সেটা হচ্ছে এই সেম ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করছে। তার মানে যে সেম ভলিউম অফ ওয়াটারটা সেটা হচ্ছে এরকম সাইজের হবে। তাহলে এই ভলিউম অফ ওয়াটারটার হাইটটা কত হচ্ছে আমার 0. কত বলি 975, তাই তো? 975। তাহলে এইটার হচ্ছে উইথটা কত 2.5। এবার তাহলে আমাকে বল, তাহলে একটা আমরা পেয়ে গেলাম ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস। তো এবার তাহলে এখান থেকে আমরা ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস কত হচ্ছে আমরা তো এটা স্যার ইজিলি এটা এইচটা বেরোলো তো স্যার, যেটা বেরোলো হ্যাঁ, তার মানে কি এইটা যতটা ডুবেছিল ততটা হাইট স্মল এইচটা। পর্যন্তই তো ওয়াটার ডিসপ্লেস করেছে, তাই না? এটা যতটা ওই ডুবেছিল, ছবিটা স্যার, ছবিটা আবার স্যার বুঝিয়ে দিন। এই ছবিটা এদিকে, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে ডটেড দিয়েছিলেন, ওটা কি ওটা জলের যে লেয়ারটা? হ্যাঁ এটা ডটের দেওয়া মানে কি এতটা জল পর্যন্ত ডিসপ্লেস হয়েছে, তার মানে কি এই ভলিউম অফ ওয়াটার ও ডিসপ্লেস করেছে, তাই তো? তাহলে এইটা টোটালটা ভলিউমটা কত ওয়াটারটা, এখানে আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেছি, উইথের ভ্যালু পেয়ে গেছি, লেন্থের ভ্যালু পেয়ে গেছি। তাহলে টোটাল ভলিউম অফ ওয়াটার কতটা আমাদের তো চেয়েছে ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস আর পজিশন অফ সেন্টার অফ বাউন্সি। ভলিউম অফ ওয়াটার, তাহলে এর ভলিউম কত হচ্ছে আমাকে বল, এর ভলিউমটা কত হচ্ছে আমাকে বল। তাহলে হচ্ছে দেখ 2.5 ইন্টু 0.975 ইন্টু লেন্থ, এটা করলে কত হচ্ছে? স্যার যেটা ডিসপ্লেসড করলো যে ওয়াটারটা, ওইটাই তো ভলিউম হবে। হ্যাঁ মানে ভলিউমে যে সেটাই তো ডিসপ্লেস করছি, সেটাই তো করছি, যেটা ডিসপ্লেস করলো তাহলে কত হাইট পর্যন্ত ডিসপ্লেস করলো 0.975 পর্যন্ত, এই যে হাইটটা, তাহলে সেটা করলে কত হচ্ছে ভলিউমটা আমার কত হচ্ছে আমাকে বল। 14.62 স্যার, কত? ও 14.62। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। 62। 14.62 মিটার কিউব। এবার তাহলে আমাকে তোরা বল এর সেন্টার অফ বাউন্সিটা কোন পজিশনে থাকবে। দেখ এই সেকশনটা পুরোটা রেক্ট্যাঙ্গুলার সেকশন ছিল, তাহলে এই যে ভলিউম ওয়াটার ডিসপ্লেস করলো তাহলে তার সেন্টার অফ বাউন্সি কোথায় থাকবে, এই হাইটটার ঠিক মিডল পজিশনে থাকবে না? কোনো রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে তার সেন্টার অফ সেন্টারটা কোথায় থাকে, তার ঠিক মিডিলে, মিডিলে মিডিলে, থাকে। তাহলে মিডিলে। এর সেন্টার অফ 3/2 বাউন্সিটা তে। কি নিচে থেকে কোথায় 0.975 বাই 2, তার মানে কত ডিভাইডেড বাই 2, 0.487 বা 0.49 মিটার ডেপথে থাকবে, উপর থেকেও হোক বা নিচে থেকে হোক 0.49 মিটার ডেপথে থাকবে। পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? সেন্টার অফ বাউন্সি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে রে? হ্যাঁ স্যার। কোশ্চেন কিন্তু এই ধরনেরই, কিন্তু আমাদের যদি বাউন্সি থেকে কোনো কোশ্চেন আসে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক দেয়। ঠিক আছে, আমি একটা যেমন কোশ্চেন তোদের দেখাই। হ্যাঁ, এই ক্যালকুলেটর তো ইউজ করা যায় না, এটা একটু সমস্যা। ক্যালকুলেটর ইউজ করতে হবে না তো, তোদের যে অঙ্কগুলো দেবে না সেই অঙ্কগুলোতে ক্যালকুলেটর সচরাচর লাগবে না। আর পিএসসিতে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সুতরাং অসুবিধা নেই। পিএসসিতেই মেনলি এই ধরনের অঙ্কগুলো দেয়। ঠিক আছে, ইয়েতে তো পুরো নেই স্যার, কেএমসি। কেএমসি পিএসসি সবেতেই হচ্ছে কেএমসিতে ক্যালকুলেটর দেয় না বলছিস? পিএসসি তে দেয়নি। না স্যার, ক্যালকুলেটর দেয় না। কেএমসিতে কেএমসি দেবে না, পিএসসি কিন্তু যেই লেভেলে পিএসসিতে কোনো দেয়, এক্সামে দেয়নি মোটামুটি। পিএসসিতে দেয়, পিএসসিতে দেয়। ঠিক আছে, এসএসসি তো পুরো নেই তো। এসএসসি তেও দেয় না। তবে এসএসসি তে যে ডিজিটাল অঙ্কগুলো তোদের ক্যালকুলেটর। দেবে, যে অঙ্কগুলো তোদের দেবে সেই অঙ্কগুলো এমন ক্যালকুলেশনই থাকবে যেটা তোরা মুখে মুখে করতে পারবি। ঠিক আছে, দাঁড়া একটা অঙ্ক দেখা যাক, সেন্টার অফ বাউন্সির একটা অঙ্ক। এই অঙ্কটা কর, 26-এর অঙ্কটা কর।
26-এর অঙ্কটা চটপট কে আগে করতে পারিস আমি দেখব। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, এটা মাথায় রাখিস। 26-এর অঙ্কটা কর, আমি জুম করে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছিস? এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আছে, আমি বারবার বলছি। চট করে অঙ্কটা কর। সেম টু সেম আগের মতন হবে তো? আগে একই প্রসেস। কনফিউজ একটু। বাপি কি দেখতে পাচ্ছি না কেন? বাপি, স্যার তোকে দেখতে পাচ্ছি না কেন? ওই দেখি তোর খাতা দেখি, স্যার করছি তো স্যার। ওই দেখি না, তুই খাতা খুলে আছিস নাকি দেখি। বুঝতে পারছেন স্যার? স্যার বল। বলছি যে আগে যে ওই যে 650 যেটা ধরেছিলেন, হুম। ওটা কি ওই কোর্সটা দেওয়া ছিল? আগে কি 650? হ্যাঁ, ওটা দেয়া ছিল, গিভেন ছিল। এখানে কি কিন্তু বলেছে? এখানে তো 0.5 মিটার দেওয়া আছে, তাহলে স্যার ওটা হ্যাঁ, এখানে তো হাইটটা দেওয়া আছে। চেয়েছে এটা কি দেখ না, ওয়েট অফ ব্লক চেয়েছে। বার কর। বার করছি, টেনশন ইন্টু ভলিউম ইন্টু এসবি কেভিটি। বুদ্ধি খাটা, এই বুদ্ধি খাটা। কল্যাণ, না, আমি বলছি স্যার আগে 650 হ্যাঁ ছিল। স্যার আছে স্যার। ওই দেখি। স্যার হুম, ঠিক আছে। 650 ইউনিট কি ছিল, কিলো ইউনিট ছিল কি? এখানে কি দেয়া আছে দেখ না, কিলো নিউটন দেয়া আছে, তাহলে কিলো নিউটনের ইউনিটই তোকে করতে হবে। ঠিক আছে ঠিক আছে, 0.5 মিটারটা এই তো 0.5। কুণাল হলো? করছি। কর। দশ হবে? আমি জানি না, তোরা বল। পার্থ, হ্যাঁ স্যার। কই দেখি। ঠিক আছে। আজকাল আমার একটু সন্দেহটা বাড়ছে। অনেকে স্যার রেকর্ড করেন বলে আউট হয়ে যাচ্ছে। সব কটা ভিডিও অন রাখবি। স্যার ওইটা কত আসছে, অনেকটা কত আসছে, মানে কত আসবে? কত আসবে দেখ, তোরা দেখ, বল। সবাই যদি একই আসে তাহলে বুঝবে যে ঠিক আছে। আমি অ্যান্সার কেন দেব? সবার কত আসছে বল। পারতো? হ্যাঁ বল। বলছি 10 কিলো নিউটনটাকে ওটাকে আমি কনভার্ট করেছি 10 ইন্টু ডেনসিটি, মানে তোমার 1000 দিয়ে গুণ করে দিয়েছি। কেন কিলো নিউটনই তো আছে answer। অ্যান্সারটা কিসে দেওয়া আছে সেটা ভালো করে দেখ, তাহলেই তো বুঝতে পারবি। এত টাইম নিলে কিন্তু হবে না। সূর্য, সূর্য তো নেই। সৈফুদ্দিন,
করে দেখ ভালো করে দেখ, রেক্ট্যাঙ্গুলার ব্লক বলেছে 2 মিটার লং, 1 মিটার ওয়াইড, 1 মিটার ডিপ। তাহলে এর টোটাল হচ্ছে ভলিউমটা পেয়ে যাচ্ছি, ডেপথ অফ ইমারশন বিং এত, ইফ দ্য ওয়েট অফ ওয়াটার ওয়েট হচ্ছে এত যদি হয়, দেন দ্য ওয়েট অফ ব্লক। তাহলে ওয়েট অফ ব্লক মানে কি, আমার এখানটা ভালো করে দেখ, ভলিউম অফ হচ্ছে ব্লকের কত, 2 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, তার মানে 2 মিটার কিউব। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হচ্ছে সলিডের ওয়েট, এই ভলিউম। এবার ভলিউম অফ ওয়াটার কত, ভলিউম অফ ওয়াটার দেখ, এখানে শুধু চেঞ্জেস হচ্ছে যেটা, সেটা হচ্ছে হাইটটা। বলেছে 0.5 মিটার ইমারশন করে আছে, তার মানে কি লেন্থ আর উইথটা একই আছে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু এটা হচ্ছে 0.5, তার মানে কত, এটা 1 মিটার কিউব। ঠিক আছে, তাহলে এখানে দেখ, ইফ দ্য ওয়াটার ওয়েট যদি 10 কিলোনিউটন পার মিটার কিউ দিয়ে দেয়, তাহলে সেখানে দেন দ্য ওয়েট অফ দ্য ব্লক কত। ও এখানে তো অলরেডি ওয়েট অফ ওয়াটার তো বলেই দিয়েছে, তাহলে আমাকে ওয়েট অফ হচ্ছে তোর সলিড যেটা, সেটা হতে হবে ওয়েট অফ হচ্ছে তোর ওয়াটার, যেটা হচ্ছে আমার 10 কত বলে দিয়েছে, কিলোনিউটন পার মিটার কিউব বলে দিয়েছে, তাই তো। ইফ দ্য ওয়েট ওয়াটার ওয়েট এত কিলোনিউটন পার মিটার কিউ, আচ্ছা পার মিটার কিউ এতে বলে দিয়েছে, ঠিক আছে, ওয়েট এত পার কিলোনিউটন পার মিটার কিউ, দেন দ্য ওয়েট অফ দ্য হ্যাঁ তোর ডাইরেক্ট তো চেয়েছি, এখানে তো আর কিছু ক্যালকুলেশন করার দরকারই নেই, দোষই হবে। এটা তো ট্রিকি কোশ্চেন, এইসব করার তো কিছু মানে নেই। যেটা যে ওয়েটের ওয়াটার যেটা সেটাই কিন্তু ব্লকের ওয়াটার। হ্যাঁ ওটা আমি তো বলছিলাম কনফিউশনটা আপনি তো এখানে তো ট্রিকি কোশ্চেন দিয়েছে না, এখানে ট্রিকি কোশ্চেন দিয়েছে আর একটা কারণে, ওয়েট অফ ওয়াটার দেখ এখানে 10 কিলোনিউটন পার মিটার কিউ বলে দিয়েছে, কিন্তু আমার কিন্তু টোটাল যে ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটা 1 মিটার কিউ হয়েছে বলেই হচ্ছে 10 কিলোনিউটন হয়েছে। যদি ওয়াটারটা ডিসপ্লেস 2 মিটার কিউ যদি হতো, তাহলে এই যে 10 কিলোনিউটন পার মিটার কিউ মানে 1 মিটার কিউ এতে 10 কিলোনিউটন হচ্ছে, তাহলে 2 মিটার কিউ এতে তাহলে হয়ে যেত তখন ওয়েট অফ ওয়াটার 20 কিলোনিউটন হয়ে যেত, ঠিক আছে। সেই 20 কিলোনিউটনটা চেঞ্জেস হতো, যেহেতু এখানে 1 মিটার কিউ আছে। যদি সাপোজ ধর আমি এটা এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, আমি তোদের এই ভ্যালুটা চেঞ্জ করে দিলাম এই কোশ্চেনটাতে, তোরা আমাকে এইটা বল তাহলে, এইটা ধর আমার দেওয়া আছে ওয়াটার যে এটা ডিসপ্লেসড হয়ে আছে, এটা 0.5 না হয়ে এটা ধর 0.25 আছে, এটা ধর 0.25 আছে, তাহলে কি হবে আমাকে বল। এবার ধর ট্রিকি কোশ্চেন আসছে, এবার বল তাহলে কি হবে। কোশ্চেন তো সবসময় এরকম সোজা দিয়ে দেবে না, কোশ্চেন একটু জটিল করবেই। তাহলে স্যার 5 কিলোমিটার হবে স্যার, হুম 5 কিলোমিটার। তাহলে দেখ, আমার হচ্ছে ওয়েট অফ ওয়াটারের আমরা ডেফিনেশন কি জানি, ওয়েট অফ ওয়াটার মানে হচ্ছে ভলিউম অফ ওয়াটার ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, প্রথম কথা। তাহলে ভলিউম অফ ওয়াটার আমার এখানে কত হচ্ছে, 2 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 0.25, তার মানে হচ্ছে এটা 0.5 মিটার কিউব হচ্ছে তোর, সরি এটা ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার 0.5 মিটার কিউব হচ্ছে 1 নম্বর। তাহলে ওয়েট অফ ওয়াটার কত হচ্ছে আমাদের, ভলিউম 0.5 ইন্টু হচ্ছে তোর স্পেসিফিক ওয়েট যেটা, তাই তো, আমাদের ওয়েটের ক্ষেত্রে তো স্পেসিফিক ওয়েটটা দিতে হয়, ইন্টু হচ্ছে তোর তার ডেনসিটি, ডেনসিটি কত জলের ক্ষেত্রে আমরা 10 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে দেখ, এটা 50 হয়ে যাচ্ছে, 50 জলের ক্ষেত্রে ডেনসিটি 10, জলের ক্ষেত্রে কিলোনিউটন ইউনিটে করতে গেলে কত হয়, 10 ধরা হয় না, 1000 ধরে তো এতে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 50 কিলোনিউটন পার মিটার কিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে টোটাল যে ওয়েটটা সেটা দেখ অনেকটা চেঞ্জেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই রেক্ট্যাঙ্গুলার ব্লকের ক্ষেত্রে কত আছে সেই জিনিসটা আমাদের কিন্তু এখানে মাথায় রাখতে হচ্ছে। ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করে দিচ্ছে এত, তার মানে কি এ হচ্ছে টোটাল কতটা হচ্ছে ডিসপ্লেস করছে, 50 কিলোনিউটন পার মিটার কিউ। এর ওয়েটটা, জলটার ওয়েটটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এইখানটা এই চেঞ্জেসটা কিন্তু হচ্ছে, ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। একটা যে ওয়াটারটা যে ডিসপ্লেস করছে, সেই ওয়াটার ডিসপ্লেসড ওয়াটারের হচ্ছে তোর ভলিউমটা কত হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের এখানে মেনলি পার করতে হচ্ছে, ঠিক আছে। দেখ এখানে হচ্ছে এটা ভলিউম বললাম, ভালো করে দেখ, এটা হচ্ছে ভলিউম বললাম 1 নম্বর,
এখানে দুটো 10 দিলাম কেন? ভলিউম 1 নম্বর। আমাদের এর ডেফিনেশন কি বলতো? ওয়েট মানে কি? ভলিউম ইন্টু ডেন্সিটি তো রে। হ্যাঁ ওয়েট মানে হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি। দুটো 10 কেন? একটা 10 হবে তো। ভলিউম ইন্টু ডেন্সিটি, তাহলে এটা হচ্ছে তোর 5 কিলো নিউটন হচ্ছে। তাহলে ওয়েট অফ দ্য ব্লক হয়ে যাবে তখন 5 কিলো নিউটন। তখন কিন্তু এই অ্যান্সারটা হচ্ছে এই এটা হবে। ঠিক আছে, এই ধরনের টিকি কোশ্চেন। খাটে করলাম তো এটা। নেক্সট কোশ্চেনটা বলতো, নেক্সট কোশ্চেনটা বল। দ্য পয়েন্ট ইন দ্য ইমার্স বডি থ্রু হুইচ দ্য রেজাল্টেন্ট প্রেসার অফ দ্য লিকুইড মে বি টেকেন অ্যাক্ট ইজ নোন অ্যাজ, কি হবে? সেন্টার অফ বায়োন্সি। সেন্টার অফ বাউন্সি। সেন্টার অফ বায়োন্সি। সেন্টার অফ প্রেসার। বল বল ঠিক স্যার করে। সেন্টার অফ প্রেসার। কোশ্চেনটা কি বলেছে আগে ভালো করে দেখ। দ্য পয়েন্ট ইন দ্য ইমার্স বডি, নিমজ্জিত বডির পয়েন্ট থ্রু হুইচ দ্য রেজাল্ট্যান্ট প্রেসার অফ দ্য লিকুইড মে বি টেকেন টু অ্যাক্ট। ঠিক আছে, বডির মধ্যে থেকে যে পয়েন্টটা ধরা হচ্ছে রেজাল্ট্যান্ট প্রেসারটা অ্যাক্ট করছে, ঠিক আছে, ফ্লুইডের ওপর, সেটাকে বলা হয় সেন্টার অফ প্রেসার। আর যখনই হচ্ছে তোর উল্লেখ করে দেবে যে ডিসপ্লেসড ওয়াটারের পয়েন্ট থেকে যেটা হচ্ছে তোর অ্যাক্ট করছে, সেইটাকে বলা হচ্ছে সেন্টার অফ বায়ান্সি। দুটোর মধ্যে তফাৎ আছে। সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে তোর সলিডের ওয়েট, সলিড ওয়েট অ্যাক্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লেসড ওয়াটার ফোর্স অ্যাক্ট, এটা ফোর্স অ্যাক্ট। আর সেন্টার অফ প্রেসার মানে হচ্ছে সলিডের মধ্যে ফ্লুইড প্রেসার অ্যাক্ট, ফ্লুইড প্রেসার অ্যাক্ট। তিনটের মধ্যে তফাৎ। আমি এই জন্যেই এই কোয়েশ্চেনটা বারবার বলছিলাম। সেন্টার অফ বায়ান্সি কিন্তু সবসময় মনে রাখবি যে ভলিউম অফ ওয়াটারটা ডিসপ্লেস করছে তার সিজি ডিস্টেন্স। সেন্টার অফ প্রেসার মানে হচ্ছে ওই সলিডটাকে ঘিরে যে ওয়াটারটা আছে তার পয়েন্ট অফ ফোর্স। ধর এই জিনিসটার ওপর এই ফ্লুইডটা এইখান থেকে ফোর্স দিচ্ছে, এইখান থেকে ফোর্স দিচ্ছে, এখান থেকে ফোর্স দিচ্ছে, এখান থেকে ফোর্স দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, তাহলে এদের সেন্টার অফ প্রেসারটা কোথায় আসছে? এইখানে। সেটাকে বলা হচ্ছে তোর সেন্টার অফ প্রেসার। সেন্টার অফ বায়ান্সি হচ্ছে আলাদা জিনিস। এই জায়গাটাকে তোর যে ডিসপ্লেস করলো, ঠিক আছে, সেই ডিসপ্লেসটা সিজি পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ বায়ান্সি। আর সিজি বলা হচ্ছে এই সলিডটা যেটা আছে তার যে ভার্টিক্যাল যে ফোর্সটা, সেটাকে বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ তোর সেন্টার অফ ওয়েট বা সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনই কিন্তু তোদের পিএসসিতে আসবে। এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু পিএসসিতে আসে। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটা দেখ। আচ্ছা, এই কোশ্চেনটা বল। সেন্টার অফ বায়ান্সি ইজ অলওয়েজ কোয়েনসাইড উইথ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, কোয়েনসাইড উইথ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস, ফ্লুইড ডিসপ্লেস রিমেনিং অ্যাবভ। কোনটা হবে বল? আমি এই বলে দিলাম ডেফিনেশনটা। সেন্টার অফ বায়ান্সিতে কোনটা তাহলে ডেফিনেশন হবে? ডি নাম্বারটা হবে, রিমেইনস বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। দ্যাট ডেফিনেশন চেয়েছে, আবার ভুল করছে। সেন্টার অফ বায়ান্সি অলওয়েজ কোয়েনসাইড উইথ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড। সবসময় যে সেন্টার অফ গ্র্যাভিটি নিচে থাকবে তার কোনো মানে নেই। ফ্লোটিং বডির ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, ইমার্স বডি, ফ্লোটিং বডি, এই দুটোর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে। সেন্টার অফ বায়ান্সি মানেই হচ্ছে, ডেফিনেশনটা বলেছে যে সেটা হচ্ছে সেন্ট্রয়েড অফ দ্য ভলিউম, যে ভলিউম অফ ওয়াটারটা আমরা ডিসপ্লেসড করেছি তার যে সেন্ট্রয়েড, সেইখান থেকে হচ্ছে সেন্টার অফ বায়ান্সিটা এফ বিটা অ্যাক্ট করে। এই ভলিউম অফ ওয়াটার যেটা ডিসপ্লেস করলো তার সেন্ট্রয়েড পয়েন্টটা কোনটা? এইটা। তো এই পয়েন্ট থেকে আমার যে ফোর্সটা অ্যাক্ট করছে সেইটি হচ্ছে সেন্টার অফ বায়ান্সি। ঠিক আছে, কোয়েনসাইড সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা কোয়েনসাইড অফ সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি? যেটা হচ্ছে টোটাল ওয়েটটা, ওয়েট অফ সলিড। প্রথম কোশ্চেনটার অপশানটার হচ্ছে ওয়েট অফ সলিড। রিমেন অ্যাবভ সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা কখন হয়? স্টেবল বডির ক্ষেত্রে, আনস্টেবল বডির ক্ষেত্রে রিমেন বিলো বডি গ্র্যাভিটি। এইটা আমরা আস্তে আস্তে আসবো, নেক্সট পয়েন্টে যখন বোঝাবো তখন আসবো। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেনটা দেখ, ইফ দ্য ওয়েট অফ বডি ইমার্সড ইন এ ফ্লুইড এক্সিট দ্য বাউন্ড ফোর্স দেন দ্য বডি উইল বি। আমরা যেটা বলেছিলাম যে কোন একটা ফ্লুইডের মধ্যে কোন একটা যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা কখন ভেসে ভেসে থাকবে, যখন হচ্ছে এই অবজেক্টটার ওয়েট আর হচ্ছে বাউন্সি যে ফোর্সটা আছে তার ওয়েট দুটো হচ্ছে সেম হবে, একই প্যারালাল থাকবে। প্যারালালি থাকবে, প্যারালালি নয় একই পয়েন্টে থাকবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একই পয়েন্টে অ্যাক্ট করবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোর এরা হচ্ছে সেম, এদের ভ্যালুটা হচ্ছে সেম হবে। কিন্তু এখানে বলছে যদি আমার এই বডিটার ওয়েটটা যদি বেশি হয়ে যায় এই বাউন্ড ফোর্সের থেকে, তাহলে বডিটা ভেসে থাকবে না ডুবে যাবে, এটা আমাকে বল। এটা ওরা জানতে ডুবে চাইছে। যাবে। তাহলে অবভিয়াসলি ডুবে যাবে, তাই তো? সেই জন্য তোরা একটা জিনিস ভালো করে দেখবি যে একটা ঢেলাকে, সেম ওয়েটের একটা ঢেলাকে যদি তুই পুকুরের মধ্যে ফেলিস সেটা কিন্তু ডুবে যায়। সেম ওয়েটের একটা কাগজকে পুকুরে দিলে সেটা কেন ডুবে না? জিনিসটা তো বোঝার আছে যে তুই একটা কাগজকে যদি তুই বা সেম ওয়েটের একটা শোলাকে যদি তুই হচ্ছিস জলের মধ্যে দিস, ঠিক আছে, সে কিন্তু ডুববে না। কিন্তু সেম ওয়েটের একটা ঢেলাকে দিবি তার, কারণ কি, যে এই ঢেলাটার যে ওয়েটটা তার সারফেস এরিয়াটা অনেক কম, তার ভলিউমটা কম। সেম ওয়েটের যদি আমরা সোলার কোনো প্যানেল ধরি তাহলে সেটার ভলিউমটা অনেক বড় হয় সেম ওয়েটের। তাহলে কি এ ম্যাক্সিমাম ওয়াটার ডিসপ্লেস করবে, তাহলে এর বাউন্ড ফোর্সও ম্যাক্সিমাম হবে। কিন্তু সেম ওয়েট, ভলিউম বেশি হবে না স্যার, এরিয়া বেশি হবে তো? আরে এরিয়া বেশি মানেই তো ভলিউম বেশি রে, তাই না? এরিয়া বেশি মানেই তো ভলিউম বেশি হয়ে গেল। তাহলে এইটা ফ্লোট কখন হবে? অপশন ফ্লোটটা কখন হবে? যখন হচ্ছে ফোর্স যখন অফ দুটোই সমান ওয়েট হবে। লেস দেন ফোর্স অফ বাউন্সি, তখন হচ্ছে ভাসমান থাকবে। এটা হচ্ছে ফোর্স অফ ওয়েট গ্রেটার দেন ফোর্স অফ বাউন্সি, তখন নেমে যাবে। রাইজ আনটিল ওয়েট ইজ ইকুয়াল টু বাউন্ড ফোর্স, এইটা হচ্ছে ফোর্স অফ ওয়েট ইকুয়াল টু ফোর্স অফ বাউন্সি। ঠিক আছে, এই তিনটে অপশানকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এইখান পর্যন্ত হয়ে গেলে এবার আমরা চলে আসবো মেটাসেন্ট্রিক হাইট। নেক্সট কোয়েশ্চেনটা দেখ, মেটাসেন্ট্রিক হাইটের দিয়েছে, তাহলে আমরা মেটাসেন্ট্রিক হাইটের কনসেপ্টে আমরা চলে আসবো। এইখান পর্যন্ত সবাই ক্লিয়ার? তন্ময় ক্লিয়ার? হ্যাঁ স্যার। পুরো একদম মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নিবি, কোনো জিনিস যেন না বাদ যায়। এবার নেক্সট যেটা আসছি আমরা সেটা হচ্ছে মেটা সেন্টার। এই সেন্টার অফ বাউন্সিকে অ্যাকচুয়ালি আমরা এই মেটা সেন্টার দিয়েই হচ্ছে আমরা ডিনোট করি। মেটা সেন্টারটা কি দেখ, মেটা সেন্টারটা আর কিছুই নয়, মেটা সেন্টারটা হচ্ছে আমার এই যে সেন্টার অফ ফোর্স বা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির যে লাইনটা আর সেন্টার অফ বাউন্সির যে লাইনটা, এই দুটো লাইন যে পয়েন্টকে হচ্ছে মিট করে তাকেই বলা হয় মেটা সেন্টার। মানে হচ্ছে যদি কোনো বডি, সাপোজ ধর কোনো একটা বডি আমাদের এরকমভাবে আছে জলের মধ্যে, ঠিক আছে, এর সেন্টার অফ ফোর্স হচ্ছে, আমরা সেন্টার অফ বাউন্সি ধরে নিচ্ছি আমার এখানে আছে, স্টেবল অবস্থায় আছে এখন ধরে নিচ্ছি, তাহলে এর সেন্টার অফ বাউন্সি বি পয়েন্ট এইটা, আর সাপোজ ধর এর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এইটা জি পয়েন্ট। তাহলে দেখ এরা হচ্ছে আমার একটা নির্দিষ্ট লাইন বরাবর অ্যাক্ট করছে, তাই তো? এটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি, একটা নির্দিষ্ট লাইন বরাবর কিন্তু এরা অ্যাক্ট করবে। কিন্তু এই অবজেক্টটা যদি সাপোজ তোর টিল্ট করে যায়, সাপোজ ধর এরকমভাবে বেঁকে গেল, সাপোজ ধর জলের মধ্যে জিনিসটা এইভাবে বেঁকে গেল, জিনিসটা তো এরকমভাবে ছিল, প্রথমে ধর এরকম অবজেক্ট ছিল, এখন জলের মধ্যে জিনিসটা এরকমভাবে বেঁকে গেল, তাহলে এই অবজেক্টটার মধ্যে চেঞ্জেস কি হবে দেখ, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে আমার এইখানে আছে, ঠিক আছে, কিন্তু এর সেন্টার অফ বাউন্সিটা ধর চেঞ্জেস হয়ে গেল, সেন্টার অফ বাউন্সিটা সরে গেল। তাহলে আগের যে পয়েন্টটা আমার ছিল সেন্টার অফ গ্র্যাভিটির যে পয়েন্টটা, সেটা ছিল এই লাইন বরাবর ছিল, ঠিক আছে, যেখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা এই দিকে কাজ করছে, ঠিক আছে। এখন সেন্টার অফ বাউন্সিটা এ তো ভার্টিক্যালি কাজ করবে, তাহলে এ কি করলো, সরে গেল। এবার এ তো আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, সেন্টার অফ বাউন্সিটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, তাহলে এই যে সেন্টার অফ গ্র্যাভিটিকে
এই ফোর্সটা আপওয়ার্ড যে পয়েন্টে ছেদ করবে, সেন্টার অফ গ্র্যাভিটি লাইনকে বাউন্সি ফোর্স যে পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটাকে আমাদের বলা হয় মেটা সেন্টার। মেটা সেন্টার, ঠিক আছে? এই কনসেপ্টটা বোঝা যাচ্ছে? যে পয়েন্ট থেকে হচ্ছে তোর সেন্টার অফ বাউন্সির যে লাইন, ভার্টিক্যাল লাইন, আর সেন্টার অফ গ্র্যাভিটির যে লাইন যে পয়েন্টে হচ্ছে একে অপরকে টাচ করছে সেই পয়েন্টটাকেই বলা হয় মেটা সেন্টার। এই বডিটার ক্ষেত্রে মেটা সেন্টার কোথায়? এই বডিটার ক্ষেত্রে মেটা সেন্টার এইখানেই আছে, এই পয়েন্টের মধ্যেই মেটা সেন্টার আছে। কিন্তু এইটা যখনই একটু টিল্ট করে গেল, সেন্টার অফ বাউন্সির পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল, গ্র্যাভিটির পয়েন্টটাও চেঞ্জ। গ্র্যাভিটি পয়েন্ট ধর এখানে অ্যাড করছিল, সেন্টার অফ বাউন্সির পয়েন্ট এখানে চেঞ্জ হলো, তাহলে কি হলো? তাহলে হ্যাঁ দাও, তাহলে হচ্ছে সেন্টার অফ পয়েন্ট প্রেসারটা এইটা হচ্ছে আমার এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই যে কতটা ভ্যালু চেঞ্জ হলো, কতটা ভ্যালু চেঞ্জ হলো, আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা ধর এখানে ছিল, এই যে কতটা ভ্যালু চেঞ্জ হলো, এম থেকে জি এর যে ডিস্টেন্স, এম থেকে জি এর যে ডিস্টেন্স, এইটাকে বলা হয় মেটাসেন্ট্রিক হাইট। মেটাসেন্ট্রিক এই পয়েন্টটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। তাহলে মেটা সেন্টারের কনসেপ্ট আগে ভালো করে মাথায় ঢোকা, যে বাউন্সি ফোর্সটা ভার্টিক্যালি যে পয়েন্টে অ্যাক্ট করছে আর সেন্টার অফ গ্র্যাভিটির প্রেসারের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা একে অপরকে যে পয়েন্টে ছেদ করছে সেটা হচ্ছে 1 নম্বর মেটা সেন্টার। মেটা সেন্টার থেকে সেন্টার অফ গ্র্যাভিটির যতটা ডিস্টেন্স সেইটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখ, এই মেটাসেন্ট্রিক হাইটটা দেখ যত বাড়বে এই জিনিসটা কিন্তু তত দুলবে। জাহাজের ক্ষেত্রে এই মেটাসেন্ট্রিক হাইট যত দুলবে তত কিন্তু হচ্ছে জাহাজ আরও বেশি দুলবে। একটা ভালো করে তোদের অ্যানিমেশন দেখাই, তাহলে খুব সুন্দর জিনিসটা বুঝতে পারবি। ছবির আকারে জিনিসগুলো ভিজুয়ালাইজেশন আগে করে নে, একটা মেটাসেন্ট্রিক হাইট কীরকমভাবে চেঞ্জেস হয় সেটা একটা দেখাই তোদের। খুব ইন্টারেস্টিং জিনিস, যারা ফ্লুইড মেকানিক্সে ধর, যারা হচ্ছে আমাদের নেভেলে, যারা এই আমাদের ওই কি বলে রে, ইন্ডিয়ান আর্মির যেটা জাহাজ যারা করে, নেভিতে যারা এ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেটাসেন্ট্রিক হাইট, মেটাসেন্ট্রিক হাইট অ্যানিমেশন, ঠিক আছে? মেটাসেন্ট্রিক হাইটের অ্যানিমেশনটা দেখ একটা জাহাজের ক্ষেত্রে। সেই জন্য আমাদের যখন কোনো একটা জাহাজ তৈরি করা হয় তার ক্ষেত্রে কতটা কি করা হয় সেটা দেখ ভালো করে, খুব ইন্টারেস্টিং জিনিস। আগে তোরা এই জিনিসগুলো হয়তো ফিজিক্যালি তোরা দেখতিস, কিন্তু কোনোদিনও তোরা ভিজুয়ালাইজেশন করিসনি যে জিনিসটা অ্যাকচুয়ালি হয় কি। তো সেই জিনিসটাই আজকে আমরা দেখব। সবাই দেখতে পাচ্ছিস? দেখ, এই হচ্ছে একটা জাহাজ আছে, এই জাহাজের পয়েন্ট অফ ফোর্সটা দেখ, ওয়েট অফ বডি, ভালো করে সবাই দেখতে পাচ্ছিস তো? পুরোপুরি ভার্টিক্যালি কাজ করছে, ওয়েট অফ বডি দেখ। আর উপর দিকে যে বাউন্সি ফোর্সটা সেটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। টোটাল ফোর্সটা কত দেখ, ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেস কতটা করেছে তার সমান। এখানে দেখ এটা নীল কালি দিয়ে ভালো করে বুঝিয়েছে যে কতটা ওয়েট অফ ওয়াটার করেছে। এবার দেখ এই সেন্টার অফ বাউন্সিটাও দেখিয়ে দিয়েছে এখানে, যে কোন পয়েন্টে সেন্টার অফ বাউন্সি হচ্ছে। দেখ এখানে নিচে বলে দিচ্ছে বাউন ফোর্স, সবাই দেখতে পাচ্ছিস তো রে? সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ বাউন্সি দেখ একই পয়েন্টে আছে। এবার ধর হাওয়া দিল, তাহলে কি সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ বাউন্সি ফোর্সটা দেখ দুটো কিন্তু আলাদা আলাদা লাইনে চলে যাচ্ছে। ভালো করে জিনিসটা দেখ, এই দেখ সেন্টার অফ বাউন্সি ফোর্সটা চেঞ্জেস হয়ে গেল, বি ড্যাশ পয়েন্টে শিফট করে গেল, ঠিক আছে?
তাহলে এখানে যখন বি ড্যাশ পয়েন্টে শিফট করে যাচ্ছে তখনই কিন্তু এর মধ্যে দেখ পাওয়ার ফোর্সটা হচ্ছে একটা আলাদা পয়েন্টে গিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টকে ছেদ করছে, যেটাকে আমরা বলছি মেটা সেন্টার, যেটা আমি বললাম। পুরো কনসেপ্টটা বোঝা গেল। আর এই যে এমজি যেটা বলছি সেটাকে কি বললাম, মেটাসেন্ট্রিক হাইট। ঠিক আছে, তাহলে জিএম ইজ ইকুয়াল টু বিএম মাইনাস বিজি, যে বেসিক কনসেপ্ট যেটা। ঠিক আছে, এবার হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই মেটাসেন্ট্রিক হাইটের উপর বেস করে কোনো জিনিস স্টেবল আনস্টেবল থাকবে না রোটেট করবে সেই জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, কোনো জিনিসের যদি মেটা সেন্টার যদি ওপরে থাকে, ভালো করে জিনিসটা বোঝ, আমি এখানটা একবার বলে দিই, কোনো জিনিসের মেটা সেন্টার যদি গ্র্যাভিটির ওপরে থাকে তাহলে জিনিস কিন্তু সবসময় দুলবে, জাহাজ কিন্তু দুলবে, কিন্তু জাহাজ উল্টে যাবে না। কি বললাম আরেকবার বোঝ ভালো করে। এখানটা দেখ, স্টেবল সিচুয়েশনের ক্ষেত্রে আমার দেখ জাহাজটা কিন্তু দুলছে, আমাদের জাহাজ তো সমুদ্রের মধ্যে দুলতেই থাকে কিন্তু কোনোদিন ডোবে না কেন বলতো? এই কনসেপ্টটা থেকে মেটা সেন্টার কিন্তু গ্র্যাভিটির থেকে সব সময় আমাদের উপরে রাখতে হবে, তবে জাহাজ কিন্তু প্রচুর দেখবি দুলবে, দোলার পরেও কিন্তু দেখবি জাহাজ ভেসে ঠিক থাকবে। কিন্তু এই মেটা সেন্টারটা যদি নিচের দিকে নেমে যায়, ঠিক আছে, এখানে দেখ একটা এক্সাম্পল দিয়েছে, দেখ মেটা সেন্টারটা দেখ নিচের দিকে নেমে গেছে, যদি এইটা হয় তাহলে কিন্তু জাহাজ পুরো পাল্টি খেয়ে যাবে। এইটাই এখানে দেখিয়েছে। তার মানে জাহাজের ডিজাইন আমাদের এমনভাবেই করতে হবে যাতে এর মেটা সেন্টার কোনো দিনতারেই যাতে সেন্টার অফ গ্র্যাভিটির থেকে নিচে না নামে। নাহলে আমরা জাহাজের কি একটা দিক প্রচুর ভারী একটা দিক হালকা করতেই পারতাম। জাহাজের যে কন্টেনারগুলো নিয়ে যাওয়া হয় সবসময় দেখবি কন্টেনারগুলোকে সবসময় মাঝখানে রাখা হয়, সাইডের দিকে কেন রাখা হয় না? সাইডের দিকে না রাখার মেন কারণ হচ্ছে এইটা। এবার আর একটা জিনিস এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস দেয়, যদি এই মেটা সেন্টারটা সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টে আসে তাহলে কি হয়, এই যে জাহাজটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। তুই জাহাজটাকে যদি একটুখানি হালকা করে হাতে করে ঘুরিয়ে দিস, এই জাহাজটা কিন্তু পুরো ঘুরতে থাকবে, একবার ডুববে একবার ভাসবে, একবার ডুববে একবার ভাসবে। এই জাহাজটা কিন্তু কোনো রকমভাবে থাকবে না, যে অবস্থায় অবস্থাতেই থাকবে। মেটা সেন্টার যত দূরে যাবে জাহাজ তত বেশি আন্দোলিত হবে, কিন্তু জাহাজ ভাসবে না। ঠিক আছে, কিন্তু যত মেটা সেন্টার গ্র্যাভিটির দিকে যাবে তত দেখ জাহাজ কিন্তু দেখ যত মেটা সেন্টার দূরে গেছে তত বেশি কিন্তু ভাসছে জিনিসটা, কিন্তু ডুববে না। কিন্তু যখনই গ্র্যাভিটির কাছাকাছি চলে আসবে তার আনস্টেবিলিটির পরিমাণটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এক্সাম্পলটা পুরো ক্লিয়ার হয়েছে? এইটাই কিন্তু বেশি জিনিস বোঝার, বেসিক জিনিস। মেটা সেন্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার রে সবাই? সবার কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বেশ, এবার ডেফিনেশনগুলো লিখে নে। ফার্স্ট ডেফিনেশনটা লেখ, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পয়েন্ট, it is defined as the point about which a body start oscillating when the body is tilted by a small angle। ঠিক আছে, এক নম্বর হচ্ছে এটা হচ্ছে মেটা সেন্টারের ডেফিনেশন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। মেটাসেন্ট্রিক হাইট হাইটের ডেফিনেশনটা লিখে রাখ। এক কথায় যদি বলি, দ্য ডিস্টেন্স mg, অর্থাৎ কমা দিয়ে লিখে রাখ, দ্য ডিস্টেন্স between the meta center
the distance between meta center of a floating body and the center of gravity of the body। ঠিক আছে, এই গেল মেটা সেন্টার আর মেটাসেন্ট্রিক হাইটের ডেফিনিশন। ঠিক আছে, কোনো জিনিসের মেটাসেন্ট্রিক হাইট সেটাকে হচ্ছে আমরা সবসময় এইভাবে ডিনোট করি, মেটাসেন্ট্রিক হাইট ইজ ইকুয়াল টু, লিখে রাখ, জিএম বা এমজি লেখ, এমজি ইজ ইকুয়াল টু হচ্ছে কোনো এর মোমেন্ট অফ ইনার্সিয়া বাই ভলিউম মাইনাস বিজি। বি মানে কোনটা? সেন্টার অফ বাউন্সি আর সেন্টার অফ গ্র্যাভিটির যে ডিফারেন্সটা। তার মানে এখানে দেখ, আই মানে এই পুরো সেকশনটার আই, ঠিক আছে, ভলিউম মানে পুরো সেকশনটার ভলিউম, বি মানে হচ্ছে এই পয়েন্টটা বি, কোন পয়েন্টে আছে বি আর কোন পয়েন্টে জি আছে। আমরা মেটা সেন্টারটা তো আমরা জানি না, এই বিটা কোন পয়েন্টে অ্যাক্ট করবে, জিটা কোন পয়েন্টে অ্যাক্ট করবে সেটা আমরা জানি। তাহলে বিজির ডিফারেন্স আর আই বাই ভলিউম পুরো বডিটার যে ডিফারেন্স সেইখান থেকে আমরা বার করি। এইখান থেকে যদি কোনোদিনও কোশ্চেন আসে, আমি কিন্তু তোদের কোশ্চেন দেবো, এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর লাস্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের লাস্ট যেটা আছে, দুটো জিনিস হয়। একটা হচ্ছে তোর স্টেবিলিটি অ্যানালিসিস, এখানে হেডিং দিয়ে স্টেবিলিটি অ্যানালিসিস, স্টেবিলিটি অ্যানি আছিস? অ্যানি কোথায় গেল রে? মৌলি, স্যার আমাদের কাজ চলছে না। কিসের কাজ চলছে? আমার ঠাকুমা মারা গেছে না। ও, জানতাম না তো। আর আমিও কাল থেকে থাকতে পারবো না, আমি বলে দিচ্ছি, একটু রেকর্ডিং করে রাখবেন। ঠিক আছে, আমি জানতাম না। স্টেবিলিটি অ্যানালিসিস দুটো ক্ষেত্রে করা হয়। স্টেবিলিটি অ্যানালিসিস কোনো স্ট্রাকচারের দুটো কন্ডিশনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এক নম্বর কন্ডিশন হচ্ছে সাবমার্জ বডির ক্ষেত্রে, সাবমার্জ বডি, আর একটা হচ্ছে ফ্লোটিং বডি। সাবমার্জ বডি মানে কি? যে বডিটা হচ্ছে জলের মধ্যে অলরেডি ডুবে আছে, কিন্তু জলের ভেতরে ভাসমান, তাই তো, জলের ভেতরেই হচ্ছে ভাসমান, একে বলা হয় সাবমার্জ বডি। আর ফ্লোটিং বডি মানে কি? ফ্লোটিং মানে হচ্ছে জলের ওপরে ভেসে আছে, তাই তো, কিছুটা আংশিক হচ্ছে ডুবে আছে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে জলের ওপরে আছে। এই যে সাবমার্জ বডির একটা খুব ভালো এক্সাম্পল বলতো কি? সাবমার্জ বডি খুব ভালো এক্সাম্পল হচ্ছে সাবমেরিন। সাবমেরিনগুলো তো এরকমই হয় রে। সাবমেরিন হচ্ছে তাদের জলের হচ্ছে তোর কম বেশি করে এইভাবে জলের মধ্যে ডুবে থাকে। ঠিক আছে, তো এই সাবমার্জ বডির ক্ষেত্রে তিনটে কন্ডিশন হয়, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে আনস্টেবল, একটা হচ্ছে তোর নিউট্রাল। ঠিক আছে, সাবমার্জের ক্ষেত্রে স্টেবল কখন হবে মনে রাখতে হবে, এটা মনে রাখবি, বি হচ্ছে অ্যাভভ জি। এটা কিন্তু পুরোপুরি উল্টো, আমি ছবিতে দেখিয়ে দেবো। আনস্টেবলের ক্ষেত্রে, অর্থাৎ দেখ এখানে আমি ছবি আগে বুঝিয়ে দিই, সাবমার্জের ক্ষেত্রে স্টেবল কখন হবে? যখন হচ্ছে বি পয়েন্ট জি পয়েন্টের ওপরে থাকবে, বি পয়েন্ট জি পয়েন্টের ওপরে থাকবে, তখন তাকে আমরা বলবো স্টেবল। এইটা হচ্ছে বি পয়েন্ট বিলো জি পয়েন্ট। ভালো করে জিনিসটা দেখ, সাবমার্জের ক্ষেত্রে জিনিসটা কিন্তু উল্টো, নিউট্রালের ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু জি, অর্থাৎ দুজনে একই পয়েন্টে আছে। আর ফ্লোটিং বডির ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি আলাদা। ফ্লোটিং বডিটা মনে রাখবি, আর ফ্লোটিং বডির ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবি, তাহলে অনেকটা জিনিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাবমার্জ বডির ক্ষেত্রে দেখ, বাউয়ান্সি আর স্পেসিফিক গ্র্যাভিটি এই দুটোকে হচ্ছে তোর ক্যালকুলেশন করে আমরা বার করি। স্টেবলের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইটের করি। তাহলে স্টেবলের ক্ষেত্রে মেটাসেন্ট্রিক অ্যাভভ জি, আনস্টেবলের ক্ষেত্রে এম বিলো জি, আর নিউট্রালের ক্ষেত্রে
এম আর জি একই পয়েন্টে থাকবে। আমি নেক্সট দিন তন্ময় হ্যাঁ স্যার বলুন। আমি নেক্সট দিন কিন্তু কোশ্চেনটা ধরবো। তাহলে আমাকে যদি এখন বলি যে মেটাসেন্ট্রিক যদি হাইট বাড়াই তাহলে স্টেবিলিটি বাড়বে কি কমবে? যত মেটাসেন্ট্রিক হাইট বাড়াবো তার তাহলে স্টেবিলিটি তত বেশি বাড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা বেশি স্টেবিলিটি যদি পাই তাহলে কেন মেটাসেন্ট্রিক হাইট আমরা বাড়াই না? কোনো একটা জিনিসের ধর এই যে জাহাজের এক্সাম্পলটা আমরা দেখলাম যে এই জিনিসটা বেশি আন্দোলিত হোক কিন্তু জিনিসটা তো স্টেবল থাকছে। তাহলে আমার যখন এত স্টেবল থাকছে তাহলে কেন আমি এটা মেটাসেন্ট্রিক হাইটটাকে আমরা বেশি রাখি না কেন বলতো? প্রশ্ন তো আসতেই পারে। ধর এটা জি, এখানে হচ্ছে বাউন্সিটা এইদিকে কাজ করছে এইখানে, তাহলে এর মেটাসেন্ট্রিক হাইটটা বেশি রাখা হয় না কেন বলতে পারবি কেউ? ভালো করে জিনিস বোঝ, যতই স্টেবল হোক জিনিস তো, কোনো জিনিস যদি বেশি আন্দোলিত হয়, তুই কি কোনো জাহাজের মধ্যে এমন জাহাজের মধ্যে যাবি যে জাহাজ হচ্ছে খুব আন্দোলিত হবে? কিরে, স্টেবিলিটি বাড়ুক কিন্তু জিনিসটা এত আন্দোলিত হতে শুরু করবে প্যাসেঞ্জার কমফোর্টটা ডিক্রিজ করতে শুরু করে। ঠিক আছে, বেশি আন্দোলিত হলে তো প্যাসেঞ্জার কমফোর্ট তো ডিক্রিজ করবেই। সুতরাং প্যাসেঞ্জার কমফোর্ট যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা অসুবিধা। সেই জন্যই মেটাসেন্ট্রিক হাইট একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্তই করা হয়, তার থেকে বেশি আমাদের রাখা হয় না। ঠিক আছে, এখান পর্যন্ত ক্লিয়ার? কিরে, আর একটা জিনিস আছে যে ধর কোনো একটা কন্টেনার আমার এই অবজেক্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, এবার এই কন্টেনারটা ধর ভাসতে, জিনিসটা হচ্ছে আন্দোলিত হতে হতে কন্টেনারটা হঠাৎ করে এখানে শিফট করে গেল। ঠিক আছে, তাহলে এর তো টোটাল ওয়েটটা তো চেঞ্জ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কত ভ্যালুটা চেঞ্জ হবে সেইটা আমরা কিভাবে বার করি? তো দেখ, এই ওয়েট, এই অবজেক্টটার ওয়েট যদি আমার W1 ধরা হয় আর এই অবজেক্টটা সেন্টার অফ এ থেকে যদি এক্স ডিস্টেন্সে সরে আসে, তাহলে সেক্ষেত্রে এই যে মেটা সেন্টার তার যে হাইটটা কতটা চেঞ্জ হয় সেটা হচ্ছে W1 ইন্টু এক্স বাই হচ্ছে W ইন্টু ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা করেছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ট্যান থিটা। ঠিক আছে, সেই সময় হচ্ছে মেটা সেন্টারটা এতটা চেঞ্জ। এইটা অবশ্য তোদের আসে না, এটা গেট স্ট্যান্ডার্ড লেভেলে, কিন্তু পিএসসিতে জেনারেলি আসে না। যদি কোনো দিন এসে যায় তাহলে এটা মনে রাখতে হবে যে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা হচ্ছে W1 ইন্টু সেইটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্সটা কত এক্স বাই হচ্ছে W ট্যান থিটা। পুরো ক্লিয়ার সবার?